ব্যানার্জি বাবুর বাড়িতে আজকে খুব হইচই ছিল, তাই সবাই কোনো না কোনো কাজ করেই যাচ্ছিল। দুবার করে বললাম এক কাপ চা বানিয়ে দিতে। আরে বৌমা, আজকে চাটা তুমিই বানিয়ে নাও না। রামুকে আমি অন্য কাজে পাঠিয়েছি। তুমি তো জানোই আজকে শিবার গৌরী আসবে, তাই রামুকে দিয়ে গৌরীর ঘরটা পরিষ্কার করাচ্ছি। ওরা তো এই আসবে। মা দেখো তো, এই বেলুনগুলো বৌদির ওয়েলকামের জন্য ঠিক হবে না? হ্যাঁ রে মা রেশমি, খুব সুন্দর হয়েছে। আচ্ছা এবার আমি যাই, গৌরীর পছন্দ মতো সব খাবার বানাই। এখন তোর পছন্দের একটু খেয়াল রাখতে হবে। কেউ কিছু কি বলবে যে কি হচ্ছে বাড়িতে? আমি তো কিছুই বুঝতে পারছি না। নীলিমা, তুমি তো তখনই বুঝতে পারবে যখন তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে। নির্মলা, এই নাও, তুমি 2 প্যাকেট লাড্ডু আনতে বলেছিলে। আর মন্দির কখন যেতে হবে? শিবার গৌরী এলে একসাথেই যাব, কারণ ওদেরকে মন্দিরে নিয়ে যেতেই হবে। কারণ এতদিন বাদে বাড়িতে যে খুশি আসছে সেটাতে যাতে কারোর নজর না লাগে। এই তো মনে হলো ওরা এসে গেছে। রেশমি মা, যা তো আরতি থালাটা নিয়ে আয় তো। হ্যাঁ মা, যাই। এই নাও। ব্যানার্জি পরিবার দীর্ঘদিন ধরে যে খুশির জন্য অপেক্ষা করছিল, আজ সেই খুশি এসেছে। ব্যানার্জি পরিবারে অনেক বছর পর সন্তান জন্ম নিচ্ছিল। ব্যানার্জি বাবুর 2 ছেলে, অরুণ আর শিবা। বড় ছেলে অরুণের বিয়ে 15 বছর হয়ে গেছিল, কিন্তু অনেক চিকিৎসা সত্ত্বেও নীলিমার কোনো সন্তান হয়নি। ছোট ছেলে শিবার বিয়েও 5 বছর হয়ে গেছে। তাই এবার ওদের সন্তান হবে জেনে পরিবারের সবাই খুব খুশি ছিল। কিন্তু নীলিমার মনে খুশির জায়গায় হিংসা আর ক্ষোভ ছিল, কারণ বংশের প্রথম সন্তান ওর গর্ভ থেকে নয়, ছোট জায়ের গর্ভ থেকে হচ্ছিল। বেঁচে থাকো মা, তোমাকে আর হবু সন্তানকে ভগবান যেন দীর্ঘ আয়ু দেন। বৌমা, তোমার আর হবু সন্তানের এখন থেকে কিন্তু খুব যত্ন নিতে হবে। আজ ভগবান কত বছর পর আমাদের পরিবারে এই খুশি দিল। মা, এটা তোমাদের আর ভগবানের আশীর্বাদের জন্যই সম্ভব হয়েছে। আমি আজ থেকে আমার আর সন্তানের খুব যত্ন নেব। মা, গৌরীর খুব খিদে লেগেছিল, কিন্তু আমি ওকে কিছু খেতে বারণ করেছি। ভাবলাম ঘরের খাবারটাই ভালো হবে। একদম ঠিক করেছিস বাবা। তুই আর বৌমা হাত মুখটা ধুয়ে নে, আমি রামুকে বলে তোদের খাবারটা দিয়ে দিচ্ছি। যেখানে সকালে চা পেলাম না, সেখানে মহারানীর জন্য ভালো ভালো রান্না হচ্ছে। এইসব তো আমার পাওয়ার কথা ছিল, কিন্তু আমার পোড়া কপাল যে আমি মা হতে পারলাম না। দাদা, নীলিমাদি, তোমরা আমাকে আশীর্বাদ দেবে না? হ্যাঁ হ্যাঁ, কেন দেব না? আমি জেঠু আর নীলিমা জেঠি হতে চলেছে যে। নীলিমা, আশীর্বাদ দাও। আমার কি আশীর্বাদ দেওয়ার ক্ষমতা আছে? থাকলে তো আমি নিজেকেই দিতাম। সেই ক্ষমতা থাকলে আমি কি এত বছর ধরে বন্ধা হয়ে ঘুরে বেড়াই? এই বলে নীলিমা রান্নাঘরে গিয়ে রামুকে বকাঝকা করতে লাগলো। রামু তখন গৌরীর জন্য খাবার বাড়ছিল। কি ব্যাপার, আমি সকাল থেকে তোকে চা চাইলাম, তুই আমাকে দিলি না, আর ছোট বউর জন্য খাবার নিয়ে যাচ্ছিস? রামুকে খাবারটা বাড়তে আমিই বলেছিলাম। আমি দেখছি বৌমা, সকাল থেকে তুমি মুখটা ভার করে বসে আছো। আর তুমি গৌরী বৌমাকে কি বলেছ সেটা আমি শুনতেও পেয়েছি আর বুঝতেও পেরেছি। অনেক বছর পর আমাদের বাড়িতে খুশি আসছে, তুমি যদি এতে বাধা দাও না, আমার থেকে খারাপ আর কেউ হবে না। শাশুড়ির কথা নীলিমার ওপর কোনো প্রভাবই ফেলতে পারেনি। যখন সবাই বাড়িতে গৌরীর কেয়ার করত, নীলিমা তখন হিংসায় জ্বলত। মা, আর পারছি না, পেট ভরে গেছে। তুমি জানো বৌমা, আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমি দ্বিগুণ খাবার খেতাম, যাতে বাচ্চা শক্তিশালী আর হৃষ্টপুষ্ট হয়। তাই কোনো বাহানা না দিয়ে সব ফলগুলো খাও, আর তারপর সন্ধেবেলা আটার হালুয়া বানিয়ে দেব। আর দুধটা রোজ খাবে, আর এর সাথে ইঞ্জেকশন আর ওষুধটা ঠিকমতো নিচ্ছ তো? হ্যাঁ মা। বৌমা, তোমার 7 মাস কবে হচ্ছে? আমাদের আবার তো সাধের অনুষ্ঠানটাও করতে হবে। মা, গত পরশুই তো 7 মাস হয়ে গেছে। ও, তাহলে তো বাড়ির সবাইকে বলতে হবে, কারণ এই অনুষ্ঠানটার তো আবার আয়োজন করতে হবে। বাড়িতে সাধের অনুষ্ঠানের কথাবার্তা শুরু হয়ে গেল। আত্মীয়দেরও নিমন্ত্রণ পাঠানো হলো, কারণ ব্যানার্জি বাড়ির সাধ বলে কথা। মা, বৌদির জন্য এই লং ড্রেসটা কেমন লাগবে? এখন এইগুলো না খুব চলছে। এটা খুব কমফোর্টেবল আর পেটের উপরও চাপ পড়বে না। আমার মেয়েটা কত বোঝদার হয়ে গেছে। মা, বোঝদার তো হতেই হবে, কারণ বাচ্চা সুসুপটি তো ওই পরিষ্কার করবে। এই বলে শিবু রেশমিকে রাগাতে থাকলো। মা, আমি বেবিকে ডাইপার পরিয়ে দেবো, তাহলে তো সমস্যা শেষ। রেশমির কথা শুনে সবাই জোরে জোরে হাসতে লাগলো। আরে, নাতির সুসু হলো দাদুর কাছে অমৃতের সমান। তাই আমি আমার নাতিকে বলবো, দে নাতি, দাদুর কাপড় ভিজিয়ে দে। তখনই নীলিমা মাঝখানে একটা কটু কথা বলে উঠল। কে জানে ছেলে না মেয়ে, হয়তোবা বাচ্চা নাই হলো। নীলিমার এই কথা শুনে অরুণের খুবই রাগ হয়। তাই ও রেগে গিয়ে নীলিমাকে চড় মারতে গেলে শ্বশুরমশাই ওকে আটকে দেয়।
কি বললে? বাবা অরুণ, নীলিমা, হয়তো এই জন্যেই আমরা নিঃসন্তান, কারণ তুমি নিজেদের খুশি দেখতে পারো না। সবার হাসি মুখটা নীলিমার জন্য উদাস হয়ে গেল। ছাড়ো, এসব কথা বাদ দাও। এটা আমাদের পরিবারের প্রথম সন্তান, তাই আমরা উদাস মনে বৌমার সাধের অনুষ্ঠান করব না। তাই সবাই নিজেদের কাজ বুঝে নাও, কারণ কালকের দিনটা আমাদের খুব খুশির দিন। এরপর সবাই মিলে পরের দিনের সাধের অনুষ্ঠানের কাজে লেগে গেল। কিন্তু অরুণের ব্যবহারটা নীলিমার এত খারাপ লাগে যে ওই রাতে গৌরীকে মারার জন্য নীলিমা ওর দুধে বিষ মেশাতে যাচ্ছে। কিন্তু তখনই শুনতে পেল। এটা তুমি কি বলছো গৌরী? তুমি তোমার প্রথম সন্তান বৌদিকে দিয়ে দেবে? কিন্তু কেন? কারণ দিদি যে এই বাড়ির বড় বউ। কারণ আমি জানি সে অনেক বছর ধরে এই বাড়িতে নিজের মমতাকে বুকে চেপে রেখে সবারই কটূক্তি সহ্য করছে। বংশের প্রথম সন্তান দিদির হওয়া উচিত। ভগবান ওনাকে সন্তান দেয়নি, কিন্তু উনিও তো চায় যে কেউ ওকে মা বলে ডাকুক। তাই আমি ঠিক করে নিয়েছি, আমার সন্তান হলেই আমি দিদিকে দিয়ে দেব। এই বাড়ির প্রথম সন্তান দিদিরই হবে। গৌরীর এই কথা শুনে নীলিমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, আর ও চোখে জল নিয়ে নিজের ঘরে গিয়ে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আর ওর মনের সমস্ত হিংসা অনুশোচনার জলে ধুয়ে গেল। পরের দিন নীলিমার এই পরিবর্তিত রূপ দেখে সবাই অবাক হয়ে যায়। তারপর সবাই মিলে সাধের অনুষ্ঠান করলো। তারপর ওই দিন চলেই এলো যেদিন গৌরী একটা ছেলের জন্ম দিল, আর সবাই খুশিতে আনন্দ করতে লাগলো। মা, আমি চাইছি আমার প্রথম সন্তান দিদিকে দিয়ে দিতে। হ্যাঁ বৌমা, শিবা আমাদের এই কথাটা আগেই বলে দিয়েছে। তোমাকে নিয়ে আমাদের খুব গর্ব হচ্ছে। কেন গৌরী? এই বংশের প্রথম সন্তানকে আমি জেঠিমা হয়ে কি ভালোবাসতে পারি না? আমি ওর জেঠিমা হয়েই ভালোবাসবো। একদম ঠিক বলেছ নীলিমা, তুমি ওর বড় মা। জেঠিমা তো বড় মাই হয়। হ্যাঁ হ্যাঁ, বড় মা। এটা আমার সোনা, আমি তোর বড় মা। সোনা রে, আমি তোকে বড় মা হয়ে সারা জীবন ভালোবেসে যাব। এই বলে নীলিমা বাচ্চাকে বুকে জড়িয়ে খুব আদর করতে লাগলো। এরপর বাচ্চার নামকরণের সময় গৌরী নীলিমার কোলে বাচ্চাকে দেয়। নীলিমা আর অরুণকে গৌরী আর শিবা বড় মা আর বড় বাবার অধিকার দেয়। আর তাই আজ ব্যানার্জি পরিবারের প্রথম সন্তান ছিল তার বড় বাবা আর বড় মায়ের কোলে। দিল্লিতে মোহনলালের খুব হ্যাপি একটা ফ্যামিলি ছিল। মোহন নিজের স্ত্রী আর 2 ছেলের সাথে বাস করত। 10 বছর বয়সের বড় ছেলে মোহন আর 8 বছর বয়সের ছোট ছেলে রোহন। একদিন রাতে মোহনলালের স্ত্রী যখন প্রতিবেশীদের বাড়িতে কীর্তনে গিয়েছিল, তখনই মোহনলাল ছেলেদের বলল, রোহন, মোহন, তোরা খেয়ে নে বাবা, অনেক রাত হলো যে, তোদের মায়ের আসতে দেরি হবে। কিছুক্ষণ পর ওদের মা বাড়িতে চলে আসে। তুমি এত দেরিতে কেন ফিরলে মা? আমার আর ভাইয়ের যে খিদে পেয়েছে। তো বাবারা, তোরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়তে পারতিস তো। মা, তুমি তো ভালো করেই জানো যে আমি আর ভাই তোমাদের ছাড়া খেতে পারি না, তাও তুমি জেনে শুনে এসব বলছো। ক্ষমা করে দে বাবা, চল চল খাবি চল। এরপর মোহন আর রোহন তার মা বাবার সাথে বসে খাবার খায়। ওদের পরিবারের এটাই নিয়ম ছিল যে সবাই একসাথে বসেই খাবার খাবে। আস্তে আস্তে ছেলেরা বড় হয়ে গেল। বড় ছেলে মোহন একটা বড় প্রাইভেট কোম্পানিতে জব পেয়ে গেল। ছোট ছেলে রোহনও একটা কোম্পানিতে জব পেয়ে গেল। এরপর একদিন ওর মা বাবা নিজেদের মধ্যে কথা বলছিল। আমাদের ছেলেরা এখন বড় হয়ে গেছে আর নিজের পায়ে দাঁড়িয়েও গেছে, তাই ভাবছি এবার ওদের বিয়ে দিয়ে দিই। এই কথা শেষ করতে না করতেই ঠাকুরমশাই ওখানে চলে আসেন। উনি 2টো মেয়ের ছবি টেবিলে রাখেন আর বলেন, আমিও সেই সুযোগেই ছিলাম যে আপনাদের ছেলেদের বিয়ে করাবো। এই দেখুন, 2 আপন বোন, খুব ভালো মেয়ে ওরা। আমি বলছি কি একই মণ্ডপে 2টি ছেলের বিয়ে দিয়ে দিন। হ্যাঁ পণ্ডিত মশাই, আপনি কিন্তু সম্বন্ধগুলো ভালোই দেখেছেন। 2 আপন বোন একবারেতেই বিয়ে করে এলে বোনেদের মধ্যে আর ঝগড়াও হবে না। তবে ছেলেদের ভরসা নেই। আমি আমার ছেলেদের একদম পাল্টাতে দেব না, পুরো কন্ট্রোলে রাখবো। পরের দিন মোহনলাল তার পরিবার আর ঠাকুরমশাইকে নিয়ে মেয়েদের বাড়িতে চলে যান। 2 বোন রাগিনী আর রাধিকা খুবই সংস্কারী মেয়ে ছিল, আর তার সাথে খুব সুন্দরীও। আর সব কথা পাকা হলে কিছুদিনের মধ্যেই মোহন আর রাধিকার মধ্যে বিয়ে হয়, আর রোহন আর রাগিনীর মধ্যে বিয়ে হয়ে যায়। প্রথম রান্নাঘরে 2 বউ মিলে রান্না করে। মা, বাবা, খাবার রেডি, তোমরা খাবারটা গরম থাকতে থাকতে খেয়ে নাও। ওরা ফোন করলো যে ওদের আসতে অনেকটাই দেরি হবে। বৌমারা,
প্রথম কথা, তোমাদের ঘোমটা দিয়েই থাকতে হবে। একলা থাকলেও ঘোমটা দিয়েই থাকতে হবে। আর দ্বিতীয় কথা, আমরা যদি আগে খেয়ে নিই তো তোমাদের স্বামীরা তোমাদেরকেই কথা শোনাবে, কারণ ছোট থেকেই ওদের এই অভ্যাস যে ওরা আমাদের দুজনকে বাদ দিয়ে কখনো খাবার খায় না। এই শুনে দুজনেই ঘোমটা দিয়ে দিল। না না মা, ওরাই ফোন করে আমাদের বলল যে মা বাবাকে খেতে দিয়ে দাও, আমাদের আসতে দেরি হবে। এই কথা শুনে শাশুড়ি মায়ের ধাক্কা লাগলো, আর উনি বললেন, বিয়ের আগে আমরা যদি কোথাও যেতাম তাহলে আমাদের ছেলেরা আমাদেরকে বাদ দিয়ে কখনো খাবার খেত না। তাই আমাদের উচিত ছেলেদের জন্য অপেক্ষা করা, ওরা এলেই আমরা খাবো। এই শুনে মুখ বাঁকিয়ে বউরা নিজেদের ঘরে চলে গেল। তারপর রাতে দুই ছেলে বাড়ি ফিরলে সবাই একসাথে বসে খাবার খায়। খাবার খাওয়ার পর যে যার ঘরে। কি হলো রাধিকা, মুখ ভার করে বসে আছো? তোমরা দুই ভাই ছোট বাচ্চা নাকি? কত কষ্ট করে আমি রান্নাটা করেছিলাম, ভেবেছিলাম ঘরেতে বসে এক থালাতেই দুজনে খাবারটা খাবো। তুমি এক গাল আমাকে খাওয়াবে, আমি এক গাল তোমাকে খাওয়াবো। মা বাবার জন্য সব শেষ হয়ে গেল। ওরা বাচ্চা নাকি? তার উপর আমাদের ঘোমটা দিয়ে থাকতে বলেছে। এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে তুমি মুখ গোমরা করে বসে আছো? ঠিক আছে, কাল তুমি খাবারটা ঘরে নিয়ে এসো, আমি কোনো না কোনো বাহানায় ঘরে এসেই খাবো। আর ঘোমটা দিলে সমস্যা কোথায়? আর অন্যদিকে অন্য ঘরে রাগিনী আর রোহান এইসব নিয়েই কথা বলছিল। পরের দিন রাগিনী খাবার এনে টেবিলে রেখে দেয়। ওখানে ও শ্বশুর শাশুড়ি বসেছিল। বাবা মা, মোহনের আসতে আজকে দেরি হবে, ও বলেছে তোমাদেরকে খাবারটা দিয়ে দিতে। এবার যদি তোমাদের আমরা খাবারটা না দিই তো ও এসে রাগারাগি করবে। প্রথম কথা, ঘোমটাটা একটু নিচে করো, নিচে। আর মোহন কোনো রাগটা কিছুই করবে না, ওকে আমি বুঝিয়ে দেব। যতই সে বাইরে থেকে খাবার খেয়ে আসুক না কেন, আমাদের সাথে বসে ও খাবার খাবেই। আবার রাধিকার রাগ হয়ে গেল। রাতে মোহন যখন বাড়ি ফিরল তখন সবাই খাবার টেবিলেই বসেছিল। রোহান আর ওর বউও ওখানেই ছিল। মা, আমি রাধিকাকে বলেছিলাম যে তোমাদের দুজনকে খাবারটা দিয়ে দিতে। আরে কোম্পানির একটা পার্টি ছিল, তাই ওখানেই খেয়ে দিয়ে এসছি, আমার পেটে আর খিদে নেই। কিন্তু বাবা, বিয়ের আগেও তো তোর কোম্পানিতে পার্টি হতো, তুই খেয়ে আসতি, তারপরও তো আমাদের সাথে এসে একগাল খেতিস। বস না, খেয়ে নে না। বাবা শোনো, এখন আমি আর বাচ্চা নই, আর এমনিতে আমার পেটে গ্যাস হচ্ছে, না না আমি খেতে পারবো না। এই বলে মোহন নিজের ঘরে চলে গেল। বৌদি, তুমি এসো না, আমাদের সাথে বসে খাবে। ছেড়ে দাও, দাদার হয়তো আজকে মুড নেই। না ঠাকুরপো, আজকে তো আমার উপোস আছে, তোমরা খেয়ে নাও, আমি ঘরে যাচ্ছি। এই বলে রাধিকা নিজের ঘরে চলে যায়। অন্যদিকে ও শ্বশুর শাশুড়ির দুঃখ হয়। কে গো, তুমি না সবাইকে পর্দাতে রাখবে? দেখতে পাচ্ছ তো, বাড়িতে কিন্তু আর একটা পর্দা তৈরি হচ্ছে। অন্যদিকে রাধিকার মোহন একই থালায় দুজন দুজনকে খাবার খাওয়াচ্ছিল। কি জানেমান, এবার খুশি তো? হ্যাঁ হ্যাঁ, এবার আমি খুব খুশি। আর শ্বশুর শাশুড়িকে তো একটু বুঝতে হবে যে বিয়ের পর বাচ্চাদেরকে একটু স্পেস দিতে হয়। মা আর বাবা তো তোমাদের এখনো বাচ্চা মনে করে, আর দেখো এখনো আমাদের ঘোমটার মধ্যেই থাকতে বলে। এটা কি ঠিক, তুমি বলো? এইভাবেই দিন কাটতে লাগলো। একদিন রোহানের মা বাবা বলল, বাবা রোহন, দুদিন পর মোহনের জন্মদিন, তাই ভাবছিলাম একটু ভালো করে জন্মদিনটা ধুমধাম করে করব, যাতে গোটা পাড়া দেখে। আরে মা, এমন প্ল্যান থাকলে আমাকে তুমি আগে জানাতে পারতে। আমি তো রাগিনীর সাথে কাশ্মীরে যাওয়ার প্ল্যান বানিয়ে নিয়েছি, টিকিটও কাটা হয়ে গেছে। কোনো ব্যাপার না বাবা, ছেড়ে দে। রোহান নিজের ঘরে চলে যায়। ওখানে রাগিনীও ছিল। তুমি আমাকে বলনি তো যে আমরা কাশ্মীর যাব? আরে তোমায় কি বলবো, আমি তো এই জাস্ট প্ল্যানটা বানালাম। পাড়ার সবাইকে ডেকে জন্মদিন পালন করবে, আর পকেট সেটা তো আমারই খসবে না। আরে ভাই, আমাদেরও তো লাইফ আছে না, আমরা কালই কাশ্মীর যাব। রাগিনী আর রোহান পরের দিন কাশ্মীরের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আর মোহন নিজের জন্মদিনে নিজের স্ত্রীকে নিয়ে মানালি ঘুরতে চলে যায়। আর তাই ওদের মা বাবা উদাস হয়ে যায়। ওগো, তুমি মন খারাপ করো না, বিয়ের পর সবাই বদলে যায়। সবাই পাল্টে যায় সেটা তো আমি জানি, কিন্তু আমি এটা জানতাম না যে আমার ছেলেরাও পাল্টে যাবে। একই ছাদের নিচে থেকে সবাই পর্দায় থাকে। দুই ভাইয়ের জীবন তো এখন আলাদা আলাদা হয়ে গেছে। এইভাবেই দুই ভাই নিজেদের পুরো সময় নিজেদের স্ত্রীকেই দিতে থাকে। না ওরা কোনো ফ্যামিলি ফাংশনে যেত, না ওরা একসাথে বসে খাবার খেত। কিছু বছর পর রাগিনী একটা ফুটফুটে মেয়েকে জন্ম দিল। অন্যদিকে রাধিকা একটা ছেলেকে। কিছু মাস পরে মোহন আর রোহান নিজের স্ত্রীকে নিয়ে ওদের মা বাবার সামনে এলো। মা বাবা, সিদ্ধান্ত করেছি আমাদের ছেলে মেয়েদের হরিদ্বারে নিয়ে গিয়ে ন্যাড়া করাবো। বাহ, খুব ভালো সিদ্ধান্ত বাবারা। যা, ভালো করে কাজটা সেরে আয়, কোনো কিছুর প্রয়োজন হলে আমাদের জানাস। এই কি বলছো তোমরা? তোমরা আমাদের সাথে যাবে না? যদি এমন ছিল তো তোমরা আমাদেরকে আগে বলতে পারতে। আমি আর তোমার বাবা তীর্থযাত্রায় বেরোবো বলে প্ল্যান করেছি, আর তার জন্য টিকিটও করা হয়ে গেছে। মা বাবার মুখ থেকে এই কথা শুনে রোহান আর মোহনের এই প্রথম ঝটকা লাগলো। ওরা নিজেদের ভুলটা বুঝতে পারল, কিন্তু ওরা কিছু বলতে পারল না।
পরের দিনই ওদের মা আর বাবা তীর্থযাত্রায় বেরিয়ে গেলে ওরা সিদ্ধান্ত নেয়, দাদা, বাবা আর মাই যদি আমাদের সাথে না যায় তাহলে আমরা হরিদ্বারে গিয়ে কি বা করব? তাই কাউকে না ডেকে বাড়িতেই ছেলে মেয়েদের ন্যাড়া করে দিই। কি বলিস? তখনই ওখানে ওদের বউরা চলে আসে। সবকিছু আমাদের জন্যই হয়েছে। বিয়ের পর আমরা শুধু নিজেদের কথাই ভেবেছি, নিজেদের প্রাইভেসির কথাই ভেবেছি। আমরা আমাদের মা বাবাকে কষ্ট দিয়েছি, তাই ভগবান আমাদের সাথে এটা করলো। দিদি ঠিক বলছে দাদা, যখনই তারা কোনো প্ল্যান করেছে আমরা ভেস্তে দিয়েছি। এখনো যদি আমরা না পাল্টাই তাহলে ভবিষ্যতে গিয়ে আমাদের ছেলেমেয়েরাও আমাদের সাথে এরকমই করবে। চারজন নিজেদের মধ্যে কথা বলছিলেন, ঠিক সেই সময় ওদের মা বাবা চলে আসে। যাক, তাহলে এইভাবে অন্তত তোমরা নিজেদের ভুলটা তো বুঝতে পারলে যে একই ছাদের নিচে থেকে পর্দায় থাকা যায় না। তোদের যদি প্রাইভেসির দরকার ছিল আমাদের বলতে পারতিস, আমরা কি বারণ করতাম? কিন্তু এইভাবে একে অপরকে এড়িয়ে যাওয়া, মিথ্যে বলা, এইগুলো তো ঠিক না, তাই না বাবা? বাবা, এতে তোমাদের ছেলেদের কোনো দোষ নেই, সব দোষ আমাদেরই। দিদি ঠিক বলছে, সব দোষ আমাদেরই। আমাদের ক্ষমা করে দাও, আমরা এমনটা আর করব না। হ্যাঁ মা, প্লিজ আমাদের ক্ষমা করে দাও। বাচ্চারা তো ভুল করেই থাকে না। আর তোমরা তো তীর্থযাত্রার জন্য যাচ্ছিলে। আমরা এই সমস্ত নাটকটা তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই করেছিলাম। কালকে আমরা একসাথেই হরিদ্বার যাব। পরের দিন পুরো পরিবার হরিদ্বারে যায় আর দুই বাচ্চা ওখানেই ন্যাড়া হয়। ওই দিনের পর থেকে পরিবারে যে পর্দাটা পড়েছিল সেটা চিরকালের জন্য সরে যায় আর সবাই একসাথে হাসি খুশি থাকতে লাগে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।